হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 110। আজকে আমরা শিখব নতুন কিছু পেশাজীবী সম্পর্কে বিস্তারিত এবং সিঙ্গাপুরে বসবাসরত স্টুডেন্টদের পড়ালেখার ধরন এ সম্পর্কে জানবো। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরো নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে মাহুত। মাহুত কি? মাহুতের কাজের ধরন কি ধরনের হয়, ওরা কি ধরনের কাজ করে, হ্যাঁ, ওদের কাজের বর্ণনা কি? মাহুত হচ্ছে তাদেরকেই বলে যিনি বা যারা হাতি চালান, তাদেরকেই মাহুত বলা হয়, তাই না? 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মুচি। মুচি কি? যিনি বা যারা জুতা সেলাই করেন, তাদেরকেই মুচি বলা হয়, তাই না? তিন নম্বর কি? জেলে। জেলে কাদেরকে বলা হয়? জাল দিয়ে যারা মাছ ধরেন, তাদেরকেই জেলে বলা হয়, তাই না? 4 নম্বর হচ্ছে শ্রমিক। শ্রমিক যারা কায়িক পরিশ্রম করেন, তাদেরকেই বলা হয় শ্রমিক, তাই না? 5 নম্বরে কি হবে? 5 নম্বর হচ্ছে বাজিকর। বাজিকর কি? যিনি বা যারা 2 হাতের সাহায্যে নানা ধরনের ভেলকি দেখান, তাদেরকে বলা হয় বাজিকর, তাই না? 6 নম্বর কি হবে? মাঝি। মাঝি কি? মাঝিতে কি ধরনের কাজ করে? মাঝি যিনি বা যারা নৌকা চালান, তাদেরকেই মাঝি বলা হয়, তাই না? তারপরে 7 নম্বর হচ্ছে মালি। মালি কাদেরকে বলে? যিনি বা যারা ফুলের বাগানের দেখাশোনা করেন, হ্যাঁ, তাদেরকে মালি বলা হয়। বাগান পরিচর্যার কাজে যারা নিয়োজিত থাকেন, তাদেরকে মালি বলা হয়। এরপরে 8 নম্বর হচ্ছে বাবুর্চি। যিনি বা যারা রান্নার কাজ করেন, তাদেরকেই বাবুর্চি বলা হয়। এরপরে 9 নম্বর কি? 9 নম্বর হচ্ছে রেফারি। রেফারি রেফারি কাদেরকে বলে? যিনি বা যারা খেলার সময় ওই যে
নির্দেশনা দেয় তাদেরকেই রেফারি বলা হয়। ওকে, এরপরে হচ্ছে কর্মকার বা কামার। 10 নম্বর হচ্ছে কর্মকার বা কামার / কামার। কর্মকার বা কামার যিনি বা যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন তাদেরকেই বলা হয় কর্মকার বা কামার। তাহলে আজকে আমরা সর্বমোট এই 10টি পেশাজীবী সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা এগুলা ইরেজ করে ফেলি। এখন আমরা সিঙ্গাপুরে বসবাসরত সিঙ্গাপুরিয়ান বাচ্চা যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের ছেলে মেয়েদের পড়ালেখার ধরন এবং যারা স্থানীয় লোকাল তাদের পড়ালেখার বিষয় সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, সিঙ্গাপুরের ছাত্রছাত্রীরা প্রাথমিক স্কুলে 6 বছর অতিবাহিত করে। প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত তারা ভিত্তিমূলক স্তর এবং পঞ্চম ও ষষ্ঠ এই 2 বছর পরবর্তী অধ্যায়ে যাবার আগের প্রস্তুতি পর্ব। ভিত্তিমূলক পর্বে মূল পাঠ্যক্রমে ছাত্রছাত্রীদের ইংরেজি মাতৃভাষা এবং গণিত শিক্ষা দেওয়া হয়। এছাড়া সম্পূরক বিষয় থাকে সঙ্গীত, শিল্পকলা, দেহচর্চা এবং সমাজবিদ্যা। 3য় শ্রেণী থেকে বিজ্ঞান শিক্ষা দেওয়া আরম্ভ হয়। পরবর্তী পর্যায়ে যাবার আগে যে প্রস্তুতি পর্ব সেখানে প্রত্যেকের শিক্ষা লাভের ক্ষমতা অনুযায়ী ও নিজস্ব দক্ষতা বাড়াবার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়। প্রাথমিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শেষে ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুল লিভিং যেটাকে বলা হয় ইংলিশে PSLE পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। সিঙ্গাপুরের প্রাথমিক স্কুলের পাঠ্যক্রমকে আন্তর্জাতিক শিক্ষার প্রতীক বলে গণ্য করা হয়, বিশেষত গণিত শিক্ষার পদ্ধতি। প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির পর আসন ফাঁকা থাকলে তবেই বিদেশি ছাত্রছাত্রীদের সেখানে ভর্তি করা হয়। সিঙ্গাপুরের প্রতিটি পুরুষ নাগরিক এবং এই দেশের দ্বিতীয় প্রজন্মের স্থায়ী বাসিন্দারা 18 বছর বয়স প্রাপ্ত হলে বাধ্যতামূলকভাবে জাতীয় সেবা কর্মসূচিতে যোগদান করে। তারা 2 বছর ব্যাপী পূর্ণ সময় জাতীয় সেবা কর্মী হিসাবে সিঙ্গাপুর সামরিক বাহিনী, সিঙ্গাপুর পুলিশ বিভাগ এবং সিঙ্গাপুর অসামরিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করে। যখন কোনো সদস্য তার জাতীয় সেবা কর্মসূচির সম্পূর্ণ মেয়াদ শেষ করে তখন তাকে যুদ্ধকালীন প্রস্তুত বাসিন্দা হিসাবে গণ্য করা হয় এবং সে যুদ্ধকালীন প্রস্তুত জাতীয় সেবক নামে পরিচিত হয়। জাতীয় সেবকগণ অন্যান্য সামরিক বাহিনীর সংরক্ষিত সৈন্যদলের সমকক্ষ হিসাবে পরিগণিত হয়। নামের পরিভাষার এই ভেদাভেদ করা হয়েছে কারণ সংরক্ষিত সৈন্যদল অপেক্ষা যুদ্ধকালীন প্রস্তুত জাতীয় সেবক দল বেশি গুরুত্ব দাবি করে এবং যদি সিঙ্গাপুরে যুদ্ধ শুরু হয় তাহলে এই জাতীয় সেবক দলই সিঙ্গাপুরের সামরিক প্রতিরক্ষা বাহিনীর অধিকাংশ সৈন্য হিসাবে কাজ করবে। 40 অথবা 50 বছর বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত প্রতি বছরে জাতীয় সেবক দলের সদস্যদের তাদের পদমর্যাদা অনুযায়ী উচ্চমান অথবা নিম্নমানের প্রশিক্ষণ নিতে হয়। উচ্চমানের প্রশিক্ষণের অন্তর্গত হলো সৈন্যদলে নানা রকম ক্রিয়াকলাপ এবং শিবিরের আভ্যন্তরীণ প্রশিক্ষণ যা 7 অথবা আরও বেশি দিন ধরে চলে। নিম্নমানের প্রশিক্ষণের সময়সীমা
6 অথবা তার থেকে কম দিন ধরে চলে। বাধ্যতামূলকভাবে নিযুক্ত সৈনিকদের অনেকে সামরিক বাহিনীতে নিযুক্ত হয়। এই নিযুক্তির কারণ হলো সামরিক বাহিনীতে অন্য সামরিক বাহিনী যেমন সিঙ্গাপুর অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সিঙ্গাপুর পুলিশ বিভাগের তুলনায় অনেক বেশি সংখ্যক সদস্যের প্রয়োজন আছে। সামরিক বিভাগের তুলনায় বায়ুসেনা ও নৌসেনায় কম সংখ্যক নিয়মিত সদস্যের প্রয়োজন হয়। যেহেতু এই বিভাগে বিশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকদের প্রয়োজন বেশি, সেহেতু এই বিভাগে অনবরত সৈনিক বদল হলেও খুব অসুবিধাজনক হয়। বর্তমানে সিঙ্গাপুরের অনেক দেশের নামের তালিকায় শুধুমাত্র ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া ঠিক পরেই আসে সিঙ্গাপুর, যাতে অন্য দেশের তুলনায় সামরিক প্রশিক্ষণ দীর্ঘতম হয় বা 18 মাসের অধিক সময় অবধি চলে। 2005 সালের আগে অবধি দুই দেশে তখন বাধ্যতামূলক সামরিক সেবা চালু ছিল, যা 30 মাস পর্যন্ত চলতো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে সিঙ্গাপুরে যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ালেখা করার পরে প্রাইমারি স্কুল শেষ করে যখন সেকেন্ডারিতে যায়, সেকেন্ডারি স্কুল কমপ্লিট করার পরে পুরুষ ছাত্রগুলো যায় ন্যাশনাল সার্ভিসে 2 বছরের জন্য। সেখানে 2 বছর ন্যাশনাল সার্ভিস কমপ্লিট করার পরে তারা তাদের ইউনিভার্সিটিতে যায়, কেউ আবার চাকরি বাকরি করে, কেউ আবার অন্যান্য সাইডে পড়ালেখা করা শুরু করে। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো আজকে এইগুলা জেনে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন এখানে একে একে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা কি জেনেছি? প্রজন্ম। প্রজন্ম শব্দটির ইংলিশ হচ্ছে জেনারেশন, আর এটার বাংলা হচ্ছে বংশধর। এখন এই প্রজন্ম শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সিঙ্গাপুরের প্রতিটি পুরুষ নাগরিক এবং এই দেশের দ্বিতীয় প্রজন্মের স্থায়ী বাসিন্দারা 18 বছর বয়স প্রাপ্ত হলে বাধ্যতামূলকভাবে জাতীয় সেবা কর্মসূচিতে যোগদান করে। এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা কি জেনেছি? প্রতিরক্ষা। প্রতিরক্ষার ইংলিশ হচ্ছে কি? ডিফেন্স, আর এটাকে বাংলায় অর্থ হচ্ছে এটা কি? প্রতিরোধ বা রক্ষণ করা। এখন এই প্রতিরক্ষা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ন্যাশনাল সার্ভিস চলাকালীন সময়ে পুরুষ নাগরিকরা সিঙ্গাপুর সামরিক বাহিনী, সিঙ্গাপুর পুলিশ বিভাগ অথবা সিঙ্গাপুর অসামরিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করে। 3 নম্বর কি? সমকক্ষ। সমকক্ষের বাংলা অর্থ হচ্ছে সমান বা সম, আর এটার ইংলিশ কি? ইকুয়াল। এখন এই সমকক্ষ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সিঙ্গাপুরের জাতীয় সেবকগণ অন্যান্য সামরিক বাহিনীর সংরক্ষিত সৈন্যদলের সমকক্ষ হিসাবে পরিগণিত হয়। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? পদমর্যাদা। পদমর্যাদার বাংলা অর্থ হচ্ছে পর্যায়ক্রম পদ। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে র্যাঙ্ক। এখন এই পদমর্যাদা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সিঙ্গাপুরের জাতীয় সেবক দলের সদস্যদের তাদের পদমর্যাদা অনুযায়ী উচ্চমান অথবা নিম্নমানের প্রশিক্ষণ নিতে হয়। এটা একটি বাক্য, তাই না?
আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ শব্দের ইংরেজি হচ্ছে ইন্টারনাল, আর এটার বাংলা অর্থ হচ্ছে ভেতরের। এখন এই আভ্যন্তরীণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সিঙ্গাপুরের জাতীয় সেবকদের সদস্যদের আভ্যন্তরীণ নিয়ম কানুনগুলি যথাযথভাবে মেনে চলতে হবে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? বায়ুসেনা। বায়ুসেনা, বায়ুসেনার ইংলিশ হচ্ছে এয়ারফোর্স। হ্যাঁ, এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সিঙ্গাপুরের বায়ুসেনার অর্থাৎ এয়ারফোর্সে যারা চাকরি করে তাদেরকে যথেষ্ট দায়িত্বশীল হতে হয়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সিঙ্গাপুরের পড়ালেখা সম্পর্কে জেনে আজকে সর্বমোট আমরা এই 6টি নতুন শব্দ শিখেছি, তাই না? এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।